আসলে আমি রাজনীতিতে আর ফিরতে চাইতেছি না, কারণ রাজনীতি করার পরে আমি অনেক কয় টাকা নষ্ট করেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগে যেখানে যত লোক দাঁড়াইছে সবাই পাস করছে। এবার 52% লোক বিএনপি পক্ষে আছে। তো যেখানে যে নির্বাচনে বেশিরভাগ 52% দেখবে বিএনপি পাস করবে। তার দ্বারা আমরা মনে করেন একটাই ক্ষতি হয়েছিল জীবনে। আমি রুহুল কবির রেজভির বিরুদ্ধে একটা মামলা করেছিলাম, যে অনেক নেতারাই কিন্তু সেই টাইমে হারুনের কাছে দেয় পরিস্থিতি ট্যাপে করে কিন্তু এই কাজটা করেছে। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আপনার ফল করে দেখবেন যে 5ই আগস্টের যে আন্দোলনের মধ্যে হিরো আলম আমি নিজে কিন্তু আপনাকে মাঠে ছিলাম, কোনো এমপি মন্ত্রীকে ছাড় দিয়ে কথা বলি। এই দেশের জনগণের জন্য কত সময় আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আসলে মনে করেন তার দ্বারা আমরা মনে করেন একটাই ক্ষতি হয়েছিল জীবনে, যে আমি রুহুল কবির রেজভির বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। সে জীবনে আমার একটা ক্ষতি করে তাকে এই মামলাটা করা হয়েছিল, একটা ভুল জীবনে করছি। আর দ্বিতীয় মনে করেন আমি অন্য অন্য যে আমার ফেসবুক ইউটিউব বিষয়ে গেলে যে কোনো বিষয়তে আমি যা বলছি সে মনে করি সাথে সাথে করার চেষ্টা করেছে আর কি। তো আমার কথা সামনে যে আমি তো কোনো ভুল করে থাকি কোনো বিষয়ে, আমি একটা বিষয়ে জীবনে ভুল করেছি, হাতে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। এটা এই বিষয়ে অনেকে আমার উপর হাতে রাগ অভিমান। তো তাদেরকে একটা কথা বলতেছিলাম যে অনেক নেতারাই কিন্তু সেই টাইমে হারুনের কাছে দেয় পরিস্থিতি ট্যাপে করে কিন্তু এই কাজটা করেছে। তো এই বিষয়ে তো আপনারা কেউ কোনো আমার উপরে এখনও বলতেছে বিএনপির বিষয়ে মনে করেন যে মামলার বিষয়ে রাগ হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আপনার ফল করে দেখবেন যে 5ই আগস্টের যে আন্দোলনের মধ্যে হিরো আলম আমি নিজে কিন্তু আপনাকে মাঠে ছিলাম। আপনারা অনেকেই দেখবেন শাহবাগ থেকে শুরু করে যে কোনো ছাত্র আন্দোলন যে কোনো জায়গায় কিন্তু আমি সংগ্রাম করছি। তা বাদেও আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল, রানিং সহ থাকাকালীন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমি কোনো এমপি মন্ত্রীকে ছাড় দিয়ে কথা বলিনি। তাহলে আপনারা দেখবেন সেই আন্দোলনের শুরু থেকে আমি কতটা পরিশ্রম করেছি। এতে মানুষের আপনারা এই দেশের জনগণের জন্য কত সময় আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি কিন্তু পিছু পাওয়া হয়নি। তাহলে আপনারা সব কিছু মিলে দেখবেন হিরো আলম কিন্তু যে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। অনেকে বলছে হিরো আলম বাংলাদেশের কী, হিরো ধরো বাংলাদেশের জন্য হিরো আলম কিছু না, কিন্তু বাংলাদেশের জন্য আমি কিন্তু অনেক কথা বলেছি, মার খেয়ে সংগ্রাম করেছি। হয়তো আমি আপনাদের যোগ্যতা অনুযায়ী হয়তো আমার লেখাপড়া নাই, হয়তো অর্থ সম্পদ নেই, হয়তো টাকা পয়সা নাই, হয়তো মনে কর দেখতে সুন্দর না, কিন্তু একটা মানুষ হিসেবে যতদূর করার দরকার তার তো বেশি কিছু জনগণের জন্য করেছে আমি আশা করি। আরেকটু বিষয় যদি একটু বলছিলেন আপনি যে আপনি নিজেই কি মামলাটা করেছিলেন নাকি ডিবি হারুন আপনাকে দিয়ে মামলাটা করাইছে, এটা একটু ক্লিয়ার করবেন। না, কারণ একটু যুক্ত করি, কারণ আপনি যখন মামলাটা করলেন, হিরো আলম যখন মামলাটা করলো, তখনই কিন্তু আপনার যারা দর্শক ছিল সোশ্যাল মিডিয়ায় তারা অনেকেই বলছে যে এবার হিরো আলম শেষ, হিরো আলমের ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ সে এবার রুহুল কবির রিজভির মতো একজন নেতার বিরুদ্ধে সে মামলাটা কেন করলো, এটা একটু ক্লিয়ার করবেন। আসলে রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে মামলা করার কোনো প্রশ্নই ছিল না। এখন সেই টাইমে আমাকে কে ডেকে নিয়ে বললো তুমি একটা এই মুহূর্তে মামলা দাও। একটু তুমি বলবেন কে ডেকে নিয়েছে? হ্যাঁ, ডিবি হারুন যখন গেলাম ওখানে এখন এই বিষয় করতে তোমাকে ইনসাল্ট করে কথা বলেছে, তুমি এই মুহূর্তে তাকে যেটা মামলা দিলে তাকে আমরা ধরতে পারবো এখন এই মুহূর্তে, নিয়ে আসে করে রাখতে পারবো। আমি কোনো আমি তো মামলার কোনো রেখে যাবো না। দেখো তোমার কিছু করা লাগবে আমি সব রেটে করবো, তুমি খেলে যাবা, ঠিক আছে? তা তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? তো তোমার ভালোর জন্য করতেছে, নাহলে তুমি পরে কিন্তু কোনো সমস্যা পেলে আমাকে কিছু মনে করে বলো না যে এই কাজটা কেন হলো। তো পরে চিন্তা করলাম যে যেহেতু দেশ তাদের হাতে, এখন আওয়ামী লীগ মানে পুরো দেশ তাদের হাতে। আর সব কিছু মিলে যে দেখেন আমি তো আমার নিজের বুদ্ধির না আসলে আমি তো নিজেই ফসে যাবো, কারণ আমার একটা না আছে পেছে মামা, না আছে খালু, না আছে টাকা, না হলে আমি এমপির দল করি, না কোনো দলীয়ভাবে আমি কোনো পদ আছে তাও না। আমি মারা গেলে আমার মা বাবা আমার বাচ্চা কাচ্চা দেখার মধ্যে কেউ নাই। সব কিছু মিলে আমি কোনো না, আমার বউ ছেলে বাচ্চা আমার সবাইকে নিষেধ করে এই আমাদের এই কাজটা করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার ফলকে দেখবেন আমি আদালতে কোর্টে উঠে দাঁড়িয়ে কিন্তু বলছি আমি এই মামলা চালাতে চাই না, মামলা আমি হয়তো করতে চাই না। আমি আপনি আদালতে যারা যারা ছিল আপনি জিজ্ঞেস করে দেখবেন, আমি ডাইরেক্ট বলছি আমি মামলা আমি চাই না। এটা আমি ডিবি হারুনের কথা আপনি মামলাটা মামলা ডিবি হারুনের কথা মামলা করছি, কিন্তু আদালতে কোর্টে কিন্তু দাঁড়িয়ে আমি বলছি এই মামলা আমি চালাতে চাই না, এই মামলা আপনি বাতিল করে দেওয়া হোক। আমি কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু এই কথা বলছিলাম। যারা আপনি বিশ্বাস না হলে ওই দিন কাঠগড়ার কোনো উকিল এবং লোকজন থেকে থাকে তাদের কথা জিজ্ঞেস করে দেখবেন আমি কী বলেছি। আসলে আমি রাজনীতিতে আর ফিরতে চাইতেছি না, কারণ রাজনীতি করার পরে আমি অনেক কয় টাকা নষ্ট করেছি এবং আমার জীবনের ঝুঁকি অনেকবার নিয়েছি এবং বিনিময়ে মার লাঞ্ছিত ছাড়া কিছু পাইনি। এখন সামনে আমার প্রশ্ন হলো থেকে রাজনীতি জীবন থেকে আমি পিছু পাওয়া হয়েছি। আমি এখন আমার মিডিয়াতে কাজকর্ম নিয়ে থাকতে চাই, কারণ রাজনীতি করতে গেলে যে কোনো দল লাগে, শক্তি লাগে, টাকা লাগে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি, লাভ হবে। এখন বর্তমানে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে লাভ হবে না। বর্তমানে যে পর্যন্ত হয়ে গেছে যে যখন ক্ষমতায় থাকবে সে তখন পাস করবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগে যেখানে যত লোক দাঁড়াইছে সবাই পাস করছে। এবার 52% লোক বিএনপি পক্ষে আছে। তো যেখানে যে নির্বাচনে বেশিরভাগ 52% থাকবে বিএনপি পাস করবে। তাহলে আমরা যে এত বছর ধরে সংগ্রাম করলাম, লড়াই করে, এগুলো আমরা মূল্য নাই। আমি আপনি এখন কোনো দলের জায়গায় বলেন যে আমাদের কোনো মূল্যায়ন করবে না, তাহলে মূল্যায়ন যদি না করে
করে যে মনে করেন দল থেকে তাহলে নির্বাচন কেমন করে, আমার তো পেছনে কোনো ব্যাগিং নেই, কোটি কোটি টাকাও নেই, তা যে নির্বাচন করে মুখে কিছু করতে পারবে সে নির্বাচন করে কী করবেন বলেন? জনগণের তো অনেক করলাম, নির্বাচন করে যে কিছু করতে হবে তা নয়, মানুষের যদি কিছু করতে মন চায় নির্বাচন ছাড়াও করা যায়। আমি চেষ্টা করবো জনগণের পেছনে আগে এরকম প্রতিবাদ করেছিলাম, যে কোনো অন্যায় অত্যাচার হলে, বন্যা হলে, দুর্যোগ হলে মানুষের পাশে দাঁড়াচ্ছিলাম। হিরো আলমে এই কাজগুলো চালু থাকবে। আমি এমপি মন্ত্রী হই আর না হয় সেটা বড় কথা না, কিন্তু জনগণের পেছনে যে আমার ভালোবাসা, সেই ভালোবাসা থাকবে অল টাইম, আমি আশা রাখতেছি। আলম ভাই, দর্শকরা সবশেষ দর্শকরা অনেকদিন ধরে আপনার খালি কণ্ঠে গান শোনে নাই, একটু যদি শোনাতেন তাদের উদ্দেশ্যে। আসলে অনেকদিন ধরে গান গাই না, গান গাওয়ার তো মোড় ছিল না, আপনারা সবাই জানেন। সামনে আমি নতুন কিছু গান নিয়ে আসতেছি, আপনারা আমাদের দোয়া রাখবেন। খালি গলায় আর কি গান গানাবো, আমার নামে একটা গান বাড়াচ্ছে, আপনি সবাই আলম মাঝি, আপনি গানটা ইউটিউবে দিয়ে সবাই দেখবেন। গানটা আপনাদের অবশ্যই সবার ভালো লাগার কথা। তারপরে মনে করি সামনে নতুন আমার নিজের কণ্ঠে অ্যারেবিয়ান 2 গান আসতেছে, তারপরে উগান্ডা 2, এগুলো আমার যে গানগুলো আগে দর্শক বেশি দেখতেছিল ভাইরাল, এই গানগুলো আমরা পার্ট 2 আনতেছি আপনাদের সামনে। যে খুব তাড়াতাড়ি দর্শক নতুন কিছু পাবে আশা রাখতেছে। আর আপনারা সবাই জানেন গান আর কি গামো, নতুন করে গান গাওয়ার কিছু নাই, যে সামনে আমি একটা গান নিয়ে আসতেছি, আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন। এবং